পরিবেশের বিভিন্ন অবয়ব এই অধ্যায়ের দ্বিতীয় পর্বের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। পয়েন্ট টু পয়েন্ট তথ্যগুলো তুলে ধরা হয়েছিল। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও, প্লেলিস্টে দেওয়া আছে। আজকে তার দ্বিতীয় পর্বে সে অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা পরপর দেখে যাও যে প্রশ্নগুলো রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে নাও। ওকে, দেখো এখানে আমি লিখে দিচ্ছি পরিবেশের বিভিন্ন অবয়ব, ডাইমেনশন অফ এনভায়রনমেন্ট, ফার্স্ট সেমিস্টার, পার্ট 2 এর ভিডিও। দেখো এখানে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আকারে প্রশ্নগুলো রাখা। তো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সব প্রতিটা প্রশ্নে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তো এমসিকিউ টাইপের জন্য তোমাদেরকে অ্যান্সার শিট দেওয়া থাকবে, সেখানে গোল করতে হবে। ওকে, কিন্তু আমি এখানে তোমাদেরকে এমসিকিউ টাইপ প্রশ্ন দিইনি, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আকারে দিয়েছি। কেননা তার কারণ আছে যে এই প্রশ্নগুলো যেগুলো দেওয়া থাকলো সেই প্রশ্নের উত্তরগুলো এক কথায় তোমরা মনে রাখতে পারবে, পাশাপাশি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বিষয়টা। আর এই এমসিকিউ যে উত্তর চারটা করে দেওয়া থাকবে, চারটার মধ্যে যে সঠিকটা সেটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। কিন্তু আমি এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো কি দেওয়া হয়েছে, একটি পারলিক চক্রের উদাহরণ দাও লেখা আছে। তো পারলিক চক্রের উদাহরণ পরীক্ষায় তোমাদেরকে এখানে মনে রাখবি সালফার চক্র। ওকে, তো সালফার চক্র, তারপরে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র বা অক্সিজেন চক্র, এরকম চারটা অপশান দিলে তো সঠিক কোনটা তোমাদেরকে বাছাই করে কিন্তু লিখতে হবে অ্যান্সারটা। তো আমি এখানে শুধু তোমাদের প্রশ্ন উত্তর আকারে তুলে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউ আকারে দেওয়া থাকবে। ওকে, তো যাই হোক, এইভাবে দিয়েছি প্রশ্নগুলো, তোমরা ভালো করে বুঝে প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করবে। সেই এমসিকিউ টাইপ প্রশ্ন থাকলেও কিন্তু তোমরা কিন্তু লিখতে অবশ্যই পারবে। ওকে, দেখো নেক্সট 2 নম্বর কী আছে, বায়োম শব্দটি কে প্রবর্তন করেছিলেন। তো দেখো এখানে কি অ্যাপ ক্লিমেন্টস। তো এই যে বায়োম শব্দটা অ্যাপ ক্লিমেন্টস যে প্রবর্তন করেছিলেন, তো এরকম চারটা অপশান দিয়ে দেবে তোমাদেরকে, যে সঠিক উত্তরটা সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা যদি এক কথায় প্রশ্নের উত্তরটা মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এমসিকিউ আকারে প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কী আছে, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কী। বাস্তুতন্ত্রের, দেখো বোঝার চেষ্টা করো, সকল শক্তির উৎস হচ্ছে কিন্তু সূর্য। তো বাস্তুতন্ত্রের শক্তির উৎস হবে কিন্তু সূর্যই। ওকে, অনেকে হয়তো ভুল করে হয়তো উৎপাদক লিখে দিতে পারে, সেটা হবে না কিন্তু, উৎপাদক বা সবুজ উদ্ভিদ সেটা হবে না। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে গিয়ে সূর্যই। ওকে, নেক্সট বাস্তুতন্ত্রের বিয়োজক করা। বাস্তুতন্ত্রের বিয়োজক বলতে কি, বাস্তুতন্ত্রের মানে কি বলবো, খাদক বা উৎপাদক যারা আছে তাদের মৃত্যুর পর তাদের দেহকে বিয়োজিত করে, অর্থাৎ বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সেই সমস্ত বিয়োজকরা, অর্থাৎ বিয়োজকরা কী করে বিয়োজিত করে দেয়, তো তাদেরকে বিয়োজক বলা হয়। তো বাস্তুতন্ত্রে যারা বিয়োজকের ভূমিকা পালন করে তারা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, এ সমস্ত হচ্ছে বিয়োজক। এরা কী করে, জীবদের মৃত্যুর পর তাদেরকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ওকে, নেক্সট 10% বা 10% সূত্রটি কার, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা রেমন্ড লিন্ডম্যান, সেটা 1942 সালে এই সূত্রটি প্রবর্তন করেছেন। তো 10% সূত্র কি, কোনো একটা মানে কি বলবো খাদ্য স্তর থেকে আরেকটা খাদ্য স্তরে শক্তি যখন প্রবাহিত হয় তার 10% হারে কিন্তু সেই শক্তিটা কী হয়, কমতে কমতে থাকে। ওকে, এটি 10% সূত্র বা 10% সূত্র নামে পরিচিত। তো বিজ্ঞানী রেমন্ড লিন্ডম্যান এই সূত্রটি প্রবর্তন করেছিলেন কত সালে, 1942 সালে। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, কর্কর ভক্ষকের উদাহরণ। কর্কর, এখানে মনে রাখতে হবে, দেখো কর্কর ভক্ষকের উদাহরণ হচ্ছে কি, ডাং, ফ্লাই, স্লাগ, এই সমস্ত হচ্ছে কর্কর ভক্ষক। ওকে, নেক্সট প্রশ্ন কী আছে, পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে মূলত কই ভাগে ভাগ করা যায়। দেখো এটা সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। তো পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলি সেটাকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগ সম্পর্কে আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছিলাম। তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও, পার্ট 1-এর ভিডিওটা। নেক্সট যেটা হচ্ছে গাইয়া তত্ত্বের প্রবক্তা কে। তো গাইয়া তত্ত্বের প্রবক্তা এটা সম্পর্কে পার্ট 1-এর ভিডিওতে আলোচনা করেছি। উত্তরটা হচ্ছে জেমস ল্যাবলক, গাইয়া তত্ত্ব। নেক্সট কী আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। দেখো বায়ুমণ্ডলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কী করে বায়ুমণ্ডলের তাপমাত্রা গ্রহণ করে, বায়ুমণ্ডলের উষ্ণতাকে কী করে যে এটা ঠিক লেভেল রেখে বা বায়ুমণ্ডল পৃথিবীর তাপমাত্রা বজায় রাখে। ওকে, কিন্তু যদি এই গ্যাসের পরিমাণ যদি কমে যায় তাহলে হচ্ছে কি, যে পৃথিবীর বায়ুমণ্ডল কী হবে, ঠান্ডা হয়ে যাবে। বা এই কোশ্চেনটা কী হয়, ঘুরিয়ে ফিরিয়ে দেয় যে এমন একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো যা কমে গেলে পৃথিবীর তাপমাত্রা কমে যাবে, সেটা হবে কি, কার্বন ডাই অক্সাইড। ওকে, নেক্সট প্রশ্ন 10 নম্বর কী আছে, বায়ুমণ্ডলে কোন স্তরে বৈপরীত্য তাপ উল্লেখ লক্ষ্য করা যায়। বৈপরীত্য তাপ, এটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। বৈপরীত্য তাপ কি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে উষ্ণতা কমে যাওয়া, অর্থাৎ যত উঁচুতে যাওয়া যাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা কী হয়, কমে যায়। এটা হচ্ছে উষ্ণতার বৈপরীত্য। ওকে,
মানে যত উঁচুতে যাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু উষ্ণতা তারতম্য মানে কম কম থাকবে, উষ্ণতা কম থাকে। সেটা হচ্ছে গিয়ে উষ্ণতার বৈপরীত্য। সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের প্রথম যে স্তর ট্রপোস্ফিয়ার, সেই স্তরে কিন্তু এই বায়ুমণ্ডলের উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়। দেখো এই পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। নেক্সট 11 নম্বর কী আছে প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরটি ক্ষুদ্র মণ্ডল বলা হয়? দেখো ক্ষুদ্র মণ্ডল, ক্ষুদ্র হবে মণ্ডল, ক্ষুদ্র মণ্ডল কি ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলে, কারণ বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এমন একটা স্তর যেখানে ঝড় ঝঞ্ঝা বায়ুপ্রবাহ সব কিছু হয়ে থাকে, সেই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল বা রেগে যাওয়া মণ্ডল বা রাগান্বিত মণ্ডল। ওকে, নেক্সট কী আছে, বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে এরোপ্লেন চলে? দেখো বায়ুমণ্ডলের এরোপ্লেনের কথা বলা হয়েছে, তো স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ ট্রপোস্ফিয়ার পরের যে স্তর তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্তরে কী হয়? এরোপ্লেন চলাচল করে। দেখো এর আগের ভিডিওতে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত, বিস্তৃতি কত, সব গুলোই তুলে ধরেছিলাম। ওকে, আজকে শুধু এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা ভালো করে দেখে নাও। আর তোমাকে বিষয়ভিত্তিক জিনিসটা বুঝতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কেবল পার্ট 1 ভিডিওতে চলে যাও, সেখানে দেখে রাখো। আশা করি সেখান থেকে প্রত্যেকে তোমরা বুঝতে পারবে এবং উপকৃত হতে পারবে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন কী আছে, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়? ওজোন স্তর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কী করে ওজোন স্তর থাকে? এই ওজোন স্তর কী করে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীর জীবমণ্ডলকে রক্ষা করে। নেক্সট কী আছে 14 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? দেখো ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে বা ডবসন ইউনিট বা ডিইউ থাকতে পারে পরীক্ষায়। এমসিকিউ প্রশ্ন থাকলো সেখানে ডিইউ অপশান দিয়ে দিল, সেখানে তোমরা কনফিউজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে ডবসন একক বা ডবসন ইউনিট ডিইউ সংক্ষেপে থাকতে পারে। ওকে, নেক্সট কী আছে 15 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মোস্ট ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট, পৃথিবীর মোট জলের পরিমাণ কত? পৃথিবীর মোট জলের পরিমাণ হচ্ছে 71%। নেক্সট, পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে তৈরি ভূভাগে কী বলা হয়? লিথোস্ফিয়ার বলে। মাটি আর শিলা বলা হয়, যে মাটি আর শিলা নিয়ে গঠিত হচ্ছে কি লিথোস্ফিয়ার। নেক্সট 18 নম্বর প্রশ্ন কী আছে, নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রবাহিত জীবমণ্ডলকে কী বলে? সেটাকে বায়োম বলে। দেখো এই প্রশ্নটা কোনোবার দেখা গেছে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। ওকে, তো ঘুরিয়ে পেঁচিয়ে কী হয়ে দেয়, যে বায়োম কী, তো দিয়ে দিল নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রবাহিত জীবমণ্ডল, তারপর এরকম করে 4টা অপশান দিয়ে দিল। বা হয়তো এই প্রশ্নটাই হতো, কোশ্চেনটাকে প্রশ্ন যেভাবে আছে সেভাবে থাকতে পারে। তো তোমাদেরকে দুভাবেই কিন্তু জিনিসটা মনে রাখতে হবে। দেখো তোমাদের এর আগেও বললাম, এখনও বলছি, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। এমসিকিউ কিন্তু 4টা উত্তর দেওয়া হবে, সঠিক উত্তরটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো এখানে আমি একটা করে উত্তর রেখেছি। ওকে, তোমাদের কিন্তু পরীক্ষায় এই যে উত্তরগুলো এখানে রেখেছি, এটা ছাড়া আরও 3টে এক্সট্রা অপশান দেবে, সেখান থেকে তোমাদেরকে বাছাই করে অ্যান্সারগুলো করতে হবে। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী আছে, ইকোসিস্টেম শব্দটি কে ব্যবহার করেছিলেন? ইকোসিস্টেম সম্পর্কে প্রথম ব্যবহার করেছিলেন এজি ট্রান্সলে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি, একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ? কৃত্রিম বাস্তুতন্ত্র সেটা কৃষি জমি, তারপর হচ্ছে অ্যাকোয়ারিয়াম, এগুলো হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র, মানুষের তৈরি বাস্তুতন্ত্র এগুলো। ওকে, নেক্সট, স্থির জলের বাস্তুতন্ত্রকে কী বলা হয়? স্থির জলের বাস্তুতন্ত্রকে ল্যান্টিক বাস্তুতন্ত্র বলে। স্থির জলে যেমন পুকুর, ডোবা, তারপর কী বলো জলাশয়, এগুলো যে বাস্তুতন্ত্র সেগুলো হচ্ছে কি এই ল্যান্টিক বাস্তুতন্ত্র বলা হয়। নেক্সট, প্রবাহমান জলের বাস্তুতন্ত্র কী বলা হয়? সেটা হচ্ছে লোটিক বাস্তুতন্ত্র বলা হয়। যেমন ঝর্ণার জলের বাস্তুতন্ত্র, তারপর হচ্ছে প্রবাহিত নদীর বাস্তুতন্ত্র, এগুলো সব হচ্ছে গিয়ে প্রবাহমান জলের বাস্তুতন্ত্র বা লোটিক বাস্তুতন্ত্র। অবশ্যই তোমাদেরকে উদাহরণগুলো মনে রাখতে হবে, পাশাপাশি এই যে কোশ্চেনটা দিয়েছি এর উত্তরগুলো ভালো করে মনে রাখতে হবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন কী আছে, ইকোলজিক্যাল পিরামিডের ধারণা কে দিয়েছিলেন? তো চার্লস এলটন ইকোলজিক্যাল এই যে পিরামিড, এই ইকোলজিক্যাল পিরামিডের সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন কে? বিজ্ঞানী চার্লস এলটন। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে বায়ুমণ্ডলের কোন স্তর? এই প্রশ্নের উত্তরটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, সেটা হচ্ছে কি ওজোন স্তর। অর্থাৎ ওজোন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে, সেই ওজোন স্তর কী করে সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে সেটাকে পৃথিবীর জীবমণ্ডল কী করে রক্ষা করে। নেক্সট, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তো এই ছিল পরিবেশ এবং তার অবয়ব অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রশ্নগুলো ভালো করে উত্তরগুলো পড়ে রাখো এবং বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকো, ধন্যবাদ।